নবরত্ন প্রযোজনা ও ক্যালকাটা অ্যাপোলগের যৌথ উদ্যোগে আমাদের এই বিশেষ নিবেদন রক্তকরবীর উপাখ্যান। কিছু চিতা পুড়ে যায়, কিছু চিতা পুড়ে যায় একা মধ্যরাতে নির্জনতায়। শহর ঘুমায়, গ্রাম ঘুমায়, ঘুমায় বন্দর, আর ঘুমিয়ে থাকে সভ্যতা। সেই চিতা সবটুকু পুড়ে ছাই হয়ে গেলে নজর পড়ে আকাশে কালপুরুষ, যে সাক্ষী হয়ে রইল সেই প্রজ্বলনের। একটি ফোঁটা চোখের জল এসে পড়ে তখনই মাটিতে, আর জন্মায় একটি রক্তকরবী ফুল। আশা ও ভালোবাসার মতন উজ্জ্বল একটি রক্তকরবী ফুল। এই গল্পের মূল উদ্দেশ্য বিতর্ক সৃষ্টি করা বা বিপ্লব আনা নয়। এই গল্পের উদ্দেশ্য ভাবা ও ভাবানো। যদি গল্পটি শেষ হয়ে যাওয়ার পরেও সে আপনাদের মধ্যে থেকে যায়, তবেই জানব এর সার্থকতা। গল্পটিতে বোলপুর, ইচ্ছে, স্বপ্ন আর কয়েকটা প্রশ্ন ছাড়া সব চরিত্র, সব ঘটনাই কল্পনাপ্রসূত। তবে হ্যাঁ, কল্পনা নিজে যে কতটা বাস্তব তা আর কে বলবে বলুন। এই গল্পটি উৎসর্গিত হল পৃথিবীর সমস্ত অবদমিত প্রাণের প্রতি। শুরু হচ্ছে রক্তকরবীর উপাখ্যান। রচনায় সূর্যায়ন, পাঠে রমণী, সঙ্গীতে প্রীতম। ট্রেনটা ভীষণ দেরি করে ফেলল। যক্ষপুরীতে পৌঁছানোর কথা ছিল বিকেল 5:40। সেটা এখন 9:10। লাইনে কিছু প্রবলেম ছিল কিনা জানি না, তবে এই লাইনে ট্রেন সঠিক টাইমে পৌঁছেছে এমনটি খুব একটা শোনা যায় না। স্টেশন থেকে বেরিয়ে আমি একটা টাঙা ভাড়া করে যখন আমার মালপত্রগুলো তাতে চাপিয়ে বেরোলাম, তখন মেঘ ডাকছে ভীষণ। ভাড়া নিয়ে খুব একটা দর কষাকষি হলো না, কারণ যক্ষপুরীর সাধারণ শ্রেণীর মানুষরা যাতে কোনোদিন রাষ্ট্রকে কোনো প্রশ্ন করতে না পারে, তাই ছোটবেলাতেই তাদের জিভ কেটে দেওয়া হয়। উৎসব হয় সেই উপলক্ষে। ঢোল বাজে, গান হয়, আগুন ঘিরে হয় নাচ, হয় ভোজ। তীব্র যন্ত্রণা ঢেকে দেওয়া সুর জ্বলে ওঠে। আমি নন্দিনী। যক্ষপুরীতে আমার দিদি থাকেন, আমার নিজের দিদি, একাই। যক্ষপুরী অবশ্য আমাদের জন্মভূমি নয়, আমাদের জন্ম বোলপুরে। দিদি এখানে নিযুক্ত আছেন ব্যুরোক্র্যাটিক কনসালটেন্ট হিসেবে। যক্ষপুরী আসলে একটি প্রকাণ্ড সোনার খনি। রাত থাকতে থাকতেই এখানে ছেলে মেয়ে, বুড়ো বুড়ি সবাইকে নেমে যেতে হয় মাটির ভিতর। যখন তারা আবার আকাশ দেখে তখন রাত। মানুষের চেয়ে এদেশে সোনার দাম ঢের বেশি। আপনারা হয়তো ভাবছেন আমি এত কথা কি করে জানলাম, আমি তো আর যক্ষপুরীর বাসিন্দা নই। আসলে আমার দিদি গোপনীয়ভাবে একটা বই লিখছেন এদেশের মানুষদেরকে নিয়ে, এদেশের লোভ ও লালসাকে নিয়ে। আমি এলে সেই পাণ্ডুলিপিখানা পড়ি, যতদূর লেখা হয়ে থাকে। দারুণ লাগে তা ঠিক, কিন্তু ভয়ও লাগে ভীষণ। ওই মাছের দাঁতওয়ালা রাজার লোকেরা যদি কোনো মতে দিদির এই লেখার কথা জানতে পারে, তাহলে দিদির কি হবে তা ভেবেই আমার হাত পা ঠান্ডা হয়ে আসে। সেই পাণ্ডুলিপিটার থেকেই আমি এদেশের সম্বন্ধে জেনেছি। বৃষ্টির ভূমিকার সময় দেখবেন পৃথিবীটা একটা অদ্ভুত রকমের নিশ্চুপ হয়ে থাকে।
আর যখন হঠাৎ করে একটা বাজ পড়ে, সেই নিস্তব্ধতার শেকড় যায় চমকে। একটা আলোর রেখা প্রকাণ্ড মুক্ত আকাশটার এক কোণ থেকে আরেকটি কোণে একটা আলোর গাছ হয়ে ছড়িয়ে দিল সেই চমক। এখানে যারা সাধারণ শ্রমিক, তারা থাকেন ঘাস আর শুকনো পাতা ডালপালা দিয়ে বানানো এক একটা কুঠিতে। পাকা বাড়ি বানাবার অনুমতি ওদের নেই। ঝড়ে বহু ঘর ভাঙে প্রত্যেক বছর, সংসার ভাঙে, আলু সেদ্ধ করার উনুন ভেঙে গিয়ে ছয়ে ছত্রখান হয়ে থাকে। কিরকম নিঝুম হয়ে আছে এখন সেই সব ঘরবাড়িরা। এখানে শোনা যায় সোনা জমিয়ে রাখার যে ভাণ্ডার, সেটা প্রায় একটি প্রকাণ্ড ফুটবল মাঠের সাইজের, পুরোটাই সোনা দিয়ে মোড়া। চতুর্দিকে আলো, প্রহরী। আবার আরেকটা বজ্রপতন, চমকে উঠি আবার। আমার ভাবনার জাল যায় কুটি কুটি করে ছিঁড়ে। একদল শেয়াল ভয় পেয়ে ডেকে উঠল। এই বাজটা পড়ল আমাদের পাশেই মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকা একটা বটবৃক্ষের মাথায়। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। আগুনের আওয়াজ ডালপালা পোড়ার। প্রান্তরটা আলোকিত হয়ে উঠল সেই আগুনের আঁচে। বজ্রপতনের গন্ধ পেলাম নাকে, একটা সোঁদা গন্ধ। আমার দিদি যখন আমাকে এখানে আসতে বলল, তখন বলেছিল যে ওর লেখাটা নাকি প্রায় শেষ হয়ে এসেছে। আমি যেন কলকাতায় গিয়ে ওটি সত্তর তা ছাপানোর ব্যবস্থা করি। তাই আমি এসেছি। অন্ধকার এবড়ো খেবড়ো পথে কিছু বুঝে উঠবার আগেই ঘোড়াটা প্রচণ্ড একটা শব্দ করে উঠে পিছনের দুটো পা দিয়ে জোরসে ব্রেক কষে আমাকে লাগেজ শুদ্ধ প্রায় ফেলে দিয়ে দাঁড়িয়ে পড়ল। হঠাৎ সহিস চাবুক মারল ঘোড়াটাকে। সামনের দু পা এখন আকাশের দিকে ঘোড়াটার, চাকা কিন্তু নড়ল না। আমাদের থেমে যেতে হলো। ঠিক তখনই বৃষ্টি নামলো বড় বড় ফোঁটায়, ঝমঝমিয়ে। পথের পাশের মাঠটা আলোকিত হয়ে উঠল আরও আরও বিদ্যুৎ চমকে। এই এত ঘটনা ঘটতে সময় লাগলো খুব বেশি হলে 3-4 মিনিট। কিন্তু ব্যাপারটা কি, নেমে দেখব নাকি একবার? এত বৃষ্টির মধ্যে টাঙার থেকে নামবই বা কী করে? যে শাড়িটা আমি এখন পরে আছি, সেটা আমার দিদিরই গিফট করা একটা কাঞ্জিভারাম। আমি মোটেই চাই না শাড়িটা ভিজুক। অপেক্ষাই করা যাক। বন্য পশু টশু বেরোলেই বিপদের মাথায় বাড়ি। খুব একটা অপেক্ষা করতে হলো না। ব্যাপারটা স্পষ্ট টের পেলাম এবার। ঘটনার প্রেক্ষাপট পথের পাশের মাঠটা। একদল সশস্ত্র মানুষ এসে প্রথমে জায়গাটা ঘিরে দাঁড়াল। মানুষ বলছি বটে, তবে এদের দেহ মানুষের হলেও মাথাটা কুমিরের। এদের এক হাতে দাঁড়িপাল্লা আর এক হাতে বন্দুক। এরাই এদেশের প্রহরী। যেটুকুনি মেঘ চোয়ানো আলো আর বিদ্যুৎ চমকানো উত্তাপ আমার চোখে এসে পড়ছে, সেইটুকু ছায়ায় আমি যদিও খুব একটা স্পষ্ট দেখতে পাচ্ছি না, তাও বুঝতে পারছি এদের পরনে সাদা রঙের জামা, কালো কোট, কালো প্যান্ট। এদের দাঁড়াবার ফরমেশনটা একটা প্রকাণ্ড সার্কেলের সার্কামফারেন্স ধরে, এক কথায় গোল করে। এবার একটা গাড়ি এসে থামল, একটা খাঁচায় ঢাকা গাড়ি। একদল প্রহরী সেই খাঁচার দরজাটা খুলে হাত ধরে বের করে আনলো একজন মেয়েকে। তার মুখ দেখা যাচ্ছে না যদিও, কিন্তু মেয়ে যে তাতে কোনো সন্দেহ নেই। মেয়েটির হাত পা বাঁধা, সম্ভবত মুখেও কিছু একটা লাগানো। আমার চোয়াল শক্ত হয়ে এলো। আমি ঠিক করে ফেলেছি এবার আমায় কি করতে হবে। আর তো নির্লিপ্তের মতন শাড়ি বাঁচিয়ে বসে থাকা যায় না। আমি টাঙা থেকে নামি। এগিয়ে যেতেই সহিস আমার হাতটা খামচে ধরে, আমাকে বাঁধা দিচ্ছে। মুখে কোনো কথা নেই, চোখ কথা বলছে। চোখ বলছে এরকম ঘটনা এখানে ডাল ভাত, এখানে প্রতিবাদ করবার অধিকার নেই কারোর। লোকটার শক্ত হাত আমার হাতে প্রায় বিঁধে যাচ্ছে। এরই মধ্যে মেয়েটিকে নিয়ে যাওয়া হয়েছে ওই সার্কেলটার ঠিক মধ্যিখানে।
এবার আরও একটি গাড়ি এসে থামলো, হিস্পানো সুয়েজা। দরজাটা খুলে দিতে গাড়ির থেকে নামলো একজন আমাদেরই বয়সী ভদ্রলোক। সঙ্গে সঙ্গে একজন তার মাথায় গিয়ে ধরলো একটা ছাতা। এর পরনেও ভীষণ কেতাদুরস্ত জামা কাপড়, কোট প্যান্ট, গলায় টাই। ছেলেটা নামতেই সার্কুলার ফরমেশনে দাঁড়িয়ে থাকা সেপাইরা স্যালুট করলো তাকে। লোকটার জন্যে জায়গা করে দিল ওরা। লোকটা ঢুকলো ওই বৃত্তটার মধ্যে, যেখানে মেয়েটি ক্লান্ত হয়ে বসে পড়েছে এতক্ষণে মাটিতে। বৃষ্টির ফোঁটা তাকে ভিজিয়ে দিয়েছে চুপচুপ করে, সে খেয়াল তার নেই। তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে জানিয়ে দিয়েছে ইতিমধ্যেই তার ভবিষ্যৎ কি হতে চলেছে। এখন লোকটা আর মেয়েটা মুখোমুখি। এক হ্যাঁচকা টানে লোকটা মেয়েটিকে বসা অবস্থা থেকে তুলল, মুখের বাঁধনটা খুলে দিল। মেয়েটি কিন্তু এই সুযোগে চিৎকার করে উঠল না, বড় বড় করে শ্বাস নিল শুধু। লোকটার হাতে এখন একটা চকচকে ধারালো ছুরি জাতীয় কিছু। সে প্রথমে প্রচণ্ড জোরে একটা থাপ্পড় মারল মেয়েটির গালে, তারপর বের করে আনলো মেয়েটির জিভ, চালিয়ে দিল চাকু। আমার পক্ষে আর এই দৃশ্য দেখা সম্ভব নয়। এই সহিসের হাতের শক্ত বাঁধন ছাড়াতে আমি পারবো না। বুঝলাম ওরও ভয়ের কারণ আছে। কোনো চিৎকার নয়, একটা অদ্ভুত শব্দ শুধু। বজ্রপতনে সেই শব্দটাও হয়ে এলো নীরব, মৃত। আলোয় ছেয়ে গেল চরাচর। ভীষণ অনিচ্ছা সত্ত্বেও আমাকে দেখতেই হয় ওই দিকে। আমি বাস্তব ঘটনার থেকে চোখ ফিরিয়ে রাখবার তপস্যাকে ভণ্ডামি বলি। বৃষ্টি আর রক্ত মিলে মিশে একাকার হয়ে আছে তখন। লোকটা তার টাইয়ের নটটা খোলে তার জামার বোতাম একটি একটি করে, খুব আয়েসে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন একটা বজ্র এক্ষুনি ওই মেয়েটির উপর পড়ে ওকে এই মরণ যন্ত্রণা থেকে মুক্তি দেয়। মেয়েটি তখন প্রায় অচেতন, মুখ ভরে গেছে রক্তে। খুলে দেওয়া হয়েছে ওর হাতের বাঁধনও। লোকটা মেয়েটিকে চেপে ধরে এবার। মেয়েটি চিৎকার করছে না কেন, একটা অনন্ত নীরবতা শুধু। মেয়েটি হাত ছোড়ে, লোকটা হাসে। প্রহরীরা সবাই বন্দুক উঁচিয়ে পাহারা দেয় ওদেরকে। ওদের হাত ধরা দাড়িপাল্লাগুলো উথাল পাথাল করে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির আঘাতে আঘাতে। বৃষ্টি পাপ ধোয়াবার চেষ্টা করছে। বৃষ্টি অমৃত হয়ে আসতে চাইছে পৃথিবীতে। বৃষ্টি চাইছে লজ্জায় ভাসতে। মেয়েটি মাটি আঁকড়ে ধরে, মাটির কণাদের ধরতে চায়। মাটিও ধারক, মাটিও মা। মাটি দ্বিধা হতে চায়, হতে পারে না। এটা সত্য যুগ নয় বলেই হয়তো মেয়েটি শেকড় মেলতে চায়। মেয়েটি আর মানুষ জন্ম চায় না, সে চায় ঘাস হয়ে যেতে, কিংবা নেহাতি আগাছা। একসময় মাটি শান্ত হয় মেঘ। আকাশ তার প্রসার কমিয়ে এনে থমকে দাঁড়ায় ক্ষণকালের জন্য। একটা গুলির আওয়াজ। মেয়েটি ঘুমিয়ে থাকে মাঠে। একজন মানুষ মিশে যায় এইবার সত্যিকারের মাটিতে, মিশে যায় প্রাণ। ঘাসের শেকড় শুষে নেয় সবটুকু গ্লানি ও আধার। ভূমি যতটা পারে আধার দিয়ে লজ্জা নিবারণ করে তার। লোকটা আবার জামা পরে টাই, কোট পরে। হিস্পানো সুয়েজার খুলে যায় দরজা। সহিস লোকটার হাতের বাঁধনি কিছুটা আলগা হয়েছে এবার। আমি হাত ছাড়াতে সক্ষম হয়েছি, ছুটতে গেছি ওই দিকে। এক ঝলক মুখ, আরে এ তো সেই রাজমন্ত্রী। আমার দিদির ম্যানুস্ক্রিপ্টে অনেকেরই সাথে এরও একটা ছবি দেখেছি আমি। স্কেচ। আমাকে দেখতে পায়নি। গাড়িটা আমাকে ছাড়িয়ে ততক্ষণে ঝড়ের বেগে বেরিয়ে গেছে। প্রহরীরাও। আমি এগিয়ে যাই মেয়েটির দেহের দিকে। বৃষ্টি এখন থেমেছে। আকাশের এই পৃষ্ঠায় ওই পৃষ্ঠায় শুধু চমকে উঠছে বজ্রানল।
আমি মৃতদেহটির কাছে এগিয়ে গিয়ে বসে পড়ি ভেজা মাটিতেই। আমার সব কথা, এমনকি কান্নাও তখন থেমে গেছে। আমি মেয়েটির মুখে এসে পড়া চুল সরাই, পরম যত্নে, যেভাবে ফুল দিই দেবতাকে। আমার আঁচল দিয়ে মুছিয়ে দিই ওর সব রক্ত। আমার জ্ঞান থাকে না আর। ওর মুখের থেকে চুল, মাটি আর রক্ত সরাতে সরাতে শুধু যদ্দূর দেখতে পাই তদ্দূর দেখি আমার ছোট্টবেলা থেকে দেখে আসা সেই তিকলো নাক, আয়ত দুটো চোখ, যে এখন এই মাঠের মধ্যে বৃষ্টি ভিজে শুয়ে আছে একা। সে আমার দিদি, আলোক লগ্না বাল্মীকি। আমার জ্ঞান যখন ফেরে তখন আমি ঘরে, মাটির বাড়ি, এখানে হাইয়েস্ট সিভিলিয়ান সম্মান। বাড়িটা আমার দিদির, আমার দিদির। আমাকে ঘিরে তখন বহু লোক, কারোর মুখে কোনো কথা নেই, ওদের সব্বার জিভ কাটা। সবাই আমার দিকে চেয়ে আছে। আমি বুঝলাম সহিস লোকটা আমার ওই অবস্থা দেখে লোক ডেকে নিয়ে এসেছিল। আমাকে তো পাড়ার সবাই চেনে, তাই আমার বাড়ি ফিরতে অসুবিধে হয়নি। আমি শুয়ে আছি খাটে, আমার দিদির খাটে, আমার দিদির গন্ধ লাগা খাটে, যেই খাটে শুয়ে আমাদের কত কথা হয়েছে, কত কাল। আকাশের কথা, রবীন্দ্রনাথের কথা, মুক্তির কথা, মনের কথা, কিভাবে প্রথম উড়তে শেখা পাখি ডানাতে ডানাতে কাঁপতে কাঁপতে আকাশ স্পর্শ করে, আকাশ স্পর্শ করে, আকাশ। খোয়াইতে এখন দুপুর। একটা কি পাখি এক মনে ডেকে চলেছে। ধুলো উঠছে, রাঙা ধুলো, শান্তির ধুলো। সেগুন গাছের পাতাগুলো সোনাঝুরি নাম সার্থক করতে সোনার মতোই ঝরে পড়ছে আলো মেখে। একজন ছোট্ট মেয়েকে দেখা যাচ্ছে। ওর পরনে একটা লাল রঙের ফ্রক আর ম্যাচিং জামা, দুটো বিনুনি বাঁধা লাল ফিতে দিয়ে। ও কিছু খুঁজছে। দিদি! মেয়েটি ঘাড় ঘোরায় এদিক ওদিক। তার মাসি যখন আজ তাদের দুই বোনকে দুপুরবেলা এক বাটি মুড়ি খেতে দিল, তখনই ঘটনাটা ঘটে। মিঠাই, যার ভালো নাম নন্দিনী, লক্ষ্য করে তার দিদির পাতে একটু আচার। এটা নিশ্চয়ই মাসির দেওয়া নয়। খুব রাগ হয়েছিল তখন মিঠাইয়ের। কেন ওকে একটুও না দিয়ে দিদিটা আচার খাবে একা একা? ব্যাস, তারপরই ঝগড়া, আর দিদির ওর প্রতি অভিমান করে ঘরের থেকে বেরিয়ে যাওয়া। মিঠাই, আমি এখানেই। ওই তো তার দিদির গলা, কিন্তু কোথায় ও? আবার এখন নাম ধরে ডাকা হচ্ছে। একবার হাতের কাছে পেলে না, ওর দিদিগিরি আজ ঘোচাচ্ছি। দিদি, তুই কোথায়? এই তো পাগলি, এদিকে তাকা। কোথায় দিদি? হাওয়া বয় অনাদিকালের মানুষের ও প্রাণের অস্তিত্ব বহন করে। পাখিটা ডাকে আবার, ডেকেই চলে। এবার মিঠাইয়ের ভারী ভয় করে। সে ভয়ার্ত কণ্ঠে চিৎকার করে ওঠে, দিদি, আমার খুব ভয় করছে। আর কোনো দিন তোকে অমন বলবো না, দেখিস? আমারই তো ভুল, আমি তো ছোট, আমি কেন খাবো আচার? তুই কোথায় রে দিদি? এবার কেউ উত্তর দেয় না। ফিসফিসিয়ে কে বলে ওঠে, ধুর পাগলি, ভয় পাবি কেন? নিজের ভিতরটা খুঁজে দেখ, আমি ওখানেই তো আছি। ঘুমটা ভেঙে যায় ঠিক তক্ষুনি। আমি ধরফর করে বিছানাতে উঠে বসি। উঠে বসে দেখি ঘর খালি, একটা সেজবাতি জ্বলছে শুধু, লম্বা ছায়া সর্বত্র। ভয় কি?
নিজের মধ্যে খুঁজে দেখ, আমি ওখানেই তো আছি। কথাটা একটা মৌমাছির ডানার গুঞ্জনের মতন আমার মনে ধ্বনিত হতে লাগল বারবার। তাই কি? আমি দিদির আয়নাটার সামনে এসে দাঁড়াই। তিকলো নাক, আয়ত চোখের কোলে কালি, কোল বসে গেছে, চুল অবিন্যস্ত। কিন্তু কিন্তু এ তো আমি নিজের মুখ স্পর্শ করি হিম শীতল হাতের তালু দিয়ে, আঙুল দিয়ে। আয়নাটার দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকেই শাড়িটা খুলি। আলো এসে পড়ে আমার মধ্যে, প্রলম্বিত ছায়ার মতন আলো। আমি জানি এদেশে যাদের ধর্ষণ হয় তাদের মৃতদেহ সেই জায়গাতেই পড়ে থাকে 1 মাস, দেহ পচে, গন্ধ বেরোয়, তারপর শকুন আসে। মাঝে মাঝেই এসে ইন্সপেক্ট করে যায় ওই কুমির মুখ সেপাইগুলো, ছবি তোলে, দেখে দেহর পচন কতখানি অগ্রসর হলো। ওরা হাসে। ওইসব দেহের শুটিং প্র্যাকটিস হয়। তারপর একেবারেই ব্যবহারের অযোগ্য হয়ে উঠলে আগুন ধরিয়ে দেওয়া হয় তাতে। সেই আগুন ঘিরে বসে আমোদ, মাংস পোড়ানো হয়, আসে সুরা। অমৃতের পুত্ররা অমৃতের কন্যাদের হত্যা করে। আর মনকে হত্যা করা যায়? হত্যা করা যায় ইচ্ছেকে, ফ্রি উইলকে? প্রেম কোথায়? প্রেমও কি পচে? কোথায় এমন প্রেম যে প্রেম প্রবৃত্তি পেরিয়ে সমস্ত নশ্বরতা মধ্যে সঞ্চারিত করতে পারে অনশ্বরতা? শাশ্বত জীবন বেদ। আমার শরীরের মধ্যে এখন আলো তার সমস্ত ভাঁজে রুদ্র রূপে জ্বলে উঠতে লেগেছে। আমি মশালের মতন জ্বলে উঠছি প্রচণ্ড আলোয়। আমি বুঝতে পারছি আমার জঠর কাঁপছে সৃষ্টির প্রথম ভূমিকম্পের মতন, সভ্যতা সুরের ভূমিকা স্বরূপ। আমি জনির আধার গুহায় জরায়ু জুড়ে আমি টের পাচ্ছি অনন্তকালের সৃষ্টির মিছিল জন্মাতে চাইছে। সমস্ত অপমান ও যুগ যুগান্তের সঞ্চিত ব্যথার না বলা বাণী প্রচণ্ড বেগে বেরিয়ে এসে চেতনার পথ একেবারে রুদ্ধ করে দিচ্ছে। এসো, এসো হে যুগান্তরের প্রেমিক, কাল পেরোনো শাশ্বত সত্য প্রাণ। আমি প্রস্তুত, আমি আবিষ্কার করি, আমি অনন্ত, আমি আলো, আমি সৃষ্টি, আমি বিনাশ, আমি প্রেম, আমি নন্দিনী বাল্মীকি। ওরা দিদির পাণ্ডুলিপিটার সম্বন্ধে জানতে পেরে ওকে হত্যা করেছে। কিন্তু প্রাণকে হত্যা করা যায় না। হত্যা করা যায় না অক্ষরকে, ভাবকে। প্রাণ, অক্ষর ও ভাব সবাই ধর্ষণের ঊর্ধ্বে। আমি আলমারি থেকে দিদির একটা কালো পাড়ের শাড়ি বের করি, চুল আঁচড়াই, চোখে লাগাই কাজল, অধরস্থ রঞ্জন করি, ঘরের থেকে বেরোই। রাজপুরুষটির বাড়ি আমি চিনি, আমাকে দিদি চিনিয়েছিল। রাত নিঝুম, ঝিঝির ডাক, অন্ধকার। ওর সোনার গড়া বাড়ির নিচে পৌঁছে আমি থামি। একটা বড় করে নিঃশ্বাস নিয়ে বেলটা বাজাই। দরজা খুলে যায়। দরজাটা খুলেছে একজন ভৃত্যগোছের লোক। একটা ধাক্কা মেরে আমি ঘরের মধ্যে ঢুকি। আলো নেই, চতুর্দিকে শুধু সোনা, চতুর্দিকে সোনার ঝিলিক। আঁধারেও জ্বলে উঠছে তারা। ধাক্কাধাক্কির শব্দ শুনে গৃহস্বামী বেরিয়ে এসেছে ততক্ষণে। এখন তার পরনে গাউন।
আমি আমার সবচেয়ে মিষ্টি হাসিটা হেসে ওর দিকে এগিয়ে যাই। আমি এসেছি। আলো জ্বালিয়েছে তখন লোকটা। ওর মুখে কোনো কথা নেই, দুটো চোখ ঝাপসা হয়ে উঠছে যেন প্রবলতম ভয়ে। ওর কিন্তু জিভ কাটা নয়, তবু এখন ওর কোনো ভাষা নেই। আমি ওর দিকে যত এগোই ও তত পেছোয়। কত কষ্ট তোমার বলো তো, তুমি প্রেম চিনলে না। কত অপ্রাপ্তি বলো তো তোমার। আমি তোমাকে ভালোবাসবো গো, তোমাকে আমি মানুষ করব। যে অবচেতনে ঘৃণা প্রত্যাশা করেছিল সেই প্রেমের কথা শুনে হতভম্ব। ও আমার ভয়ে পিছোতে পিছোতে একটা সোনার মূর্তির সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। ঝনঝনিয়ে পড়ে যায় ওই মূর্তিটাও। আমি ওর দিকে এগোই, সভ্যতা এগোয়, সময় এগোয়, মহাকাল এগোয়, প্রাণ এগোয়। আমি আমার শাড়িটা খুলি, এগিয়ে যাই ওর দিকে। দেখো, আমি মানুষ, আমি ঠিক তোমারই মতন একজন মানুষ। আমি কোনো বস্তু নয় যে তোমার দাসত্ব করবে, তোমার পরাধীনতা মেনে নেবে আজীবন, তুমি আমাকে উপভোগ করবে। আমি একজন রক্ত মাংসের মানুষ। জামা খুলি আমার, দেখো, লজ্জা পেও না। এই দেখো, এই দেখো আমার স্তন, যে স্তন পানে তুমি প্রাণ ধারণ করেছো। বায়োলজিক্যালি একে মেমোরি গ্ল্যান্ডস বলে। এটা তোমারই তো প্রাণের রসদ। তাছাড়া নেহাতি চামড়া, নেহাতি কিছু টিস্যু, কিছু সেল। এই দেখো আমার চামড়া, ঠিক যেই চামড়া তোমার আছে। এই চামড়ার নিচে শিরা উপশিরায় ঠিক তোমারই শিরা উপশিরার মধ্যে দিয়ে বয়ে চলা রক্ত বইছে। এই দেখো আমার পেট, আমার জঠর, এইখানে আমি প্রাণ ধারণ করি। এই দেখো, লজ্জা পেও না, আমার যোনি। এই হলো তোমার পৃথিবীতে ঘনিয়ে উঠবার গুহামুখ। তুমি এই পথ ধরেই সসীম হয়েছ। এই তো স্বর্গের ও মর্তের রাজপথ। জরায়ু স্পর্শ করা তোমার প্রথম হাঁটা পথ। সেই যখন তুমি সোনা চিনতে না, নারী চিনতে না, পুরুষ চিনতে না, যখন তুমি প্রাণ চিনতে। ও আমার দিকে তাকাতে পারে না। আমার ভয়ে পিছোতে পিছোতে কখনো ধাক্কা খেয়েছে একটা সোনার বল্ল মুচিয়ে থাকা সেপাইয়ের মূর্তির সাথে, ও বুঝতে পারেনি। ওর ধাক্কায় সেই মূর্তিখানা পড়ে যায় মাটিতে, আর সেপাইয়ের বল্লমে বিদ্ধ হয়ে যায় ও। একটা ধ্বনিও বেরোবার সুযোগ পায় না ওর কণ্ঠনালীর থেকে। ভাষা নীরব হয়ে আসে, অনন্ত নীরবতা। ও কি শেষ অবধি জানতে পারল যে ও প্রেম ধারণ করতে অক্ষম? কে ওকে হত্যা করল? সেপাই, লোভ, ক্ষমতা, নাকি ভয়? ও তো জানে না আমি আলোকলগ্না বাল্মীকি নই। আমি তার যমজ বোন নন্দিনী বাল্মীকি। যদিও ওর মৃত্যু আমার কথাকে থামাতে পারে না। আমি যে ওকেই বলছি না শুধু, আমার সামনে এখন পৃথিবীর সমস্ত প্রাণ, যারা মনে করে ক্ষমতা দিয়ে আরেকটি প্রাণকে অবদমিত করা যায়। আমি এসেছি। আমি তোমাকে ঘৃণা করব না। আমি জানি প্রাণকে কেউ হত্যা করতে পারে না। আমি তোমায় ভালোবাসবো, মানুষ হিসেবে নয়। যেমন কাঠবিড়ালিকে বাসি, যেমন বাসি পাখিদের। আমি প্রাণের ধারক, আমি অনাদিকাল। দেখো, লজ্জা কি? এই অবকাশে আমার বুঝে উঠবার আগেই আমি টের পাই আমি জন্ম দিয়েছি এক ফোঁটা রক্তকরবী ফুলকে, একটি ভোরের মতন জমাট রক্তকরবী ফুল। আমি সেই ফুলটিকে পরম স্নেহে জড়িয়ে ধরি বুকে। রক্তকরবীর হৃদয় আমার হৃদয়েতে এসে মেশে। সেই সম্মিলনের
কি অসীম উত্তাপ! আমি প্রচণ্ড উত্তাপে ও প্রেমে আলোর মতন ফেটে পড়ি এবার। লোকটা অচেতন হয়ে মাটিতে পড়ে থাকে একতাল সোনার মধ্যে। আমার উত্তাপ ক্রমে আকাশ বাতাস স্বর্গ মর্ত পাতাল অধিগ্রহণ করে। আমি অপরমেয় হয়ে উচ্চারণ করি, আজ থেকে নগরের সব মানুষ সরীসৃপ হয়ে যাবে, আর এতকালের কর্তৃত সমস্ত জীবেদের থেকে জন্মাবে গাছ, মহীরুহ। কথা বলা গাছ হবে ওরা। ওরা সম্মুখবর্তী সভ্যতাকে সচেতন করবে। সত্যকে আঁকড়ে থাকাই প্রাণের একমাত্র ধর্ম, একমাত্র মুক্তি। সেই সত্য নারী পুরুষ নির্বিশেষে নিজেকে প্রকাশিত করবার স্বাধীনতা বহন করবে। তাদের সবার নাম হবে বাল্মীকি, যক্ষপুরীর বাল্মীকি। সোনার ঘরে ছড়িয়ে থাকা অজস্র রক্তকরবী ফুল, পাপড়ি। আমি আর আমার দিদি এখন পাশাপাশি শুয়ে আছি, চিত হয়ে আকাশের দিকে মুখ করে। যক্ষপুরীর মাটিতে নয়, খোয়াইয়ের ধারে রাঙা মাটিতে। আমার পরনে একটা লাল রঙা ফ্রক, ম্যাচিং জামা। আমার দিদির পরনেও তাই। আমাদের মাথার উপরে এখন রাত, নক্ষত্র আর ঝিরঝিরে বাতাসে জোনাকি জলা রূপকথার মতন রাত। দিদি বলছে, জানিস বোনাই, পৃথিবীটা না খুব সুন্দর। আমি দুপুরবেলাকার তোলা একটা রক্তকরবী ফুলের পাপড়িদের গায়ে হাত বোলাতে বোলাতে বলি, তোর মতন দিদি? না, ঠিক তোর মতন। আমি খুব আদরে আমার দিদিকে জড়িয়ে ধরি। কি সুন্দর ভোরবেলার মতন গন্ধ বেরোয় ওর গা থেকে, মাটির মতন। তুই আমার উপর রেগে আছিস রে দিদি? না তো, আমার এমন মধুর মতন মিষ্টি বোনাই, তার উপর রেগে থাকতে পারি? তাহলে এই নে রক্তকরবী ফুল। দিদি রেগে যায়, তুই আবার ফুল তুলেছিস? তোকে বলিনি কোনোদিন গাছেদের থেকে ফুল তুলবি না? ওতে গাছেদের অপমান হয়, ফুলেরা মরে যায়। অনেকক্ষণ নীরবতায় কেটে গেল। তারপর আমি কোনো উত্তর দিই না, জড়িয়ে ধরি দিদিকে আবার। চাঁদ ডুবে গেল ততক্ষণে কিছুটা কিছুটা কালপুরুষ তরবারিতে লাগলো সময়ের জং। কিছু নক্ষত্র গেল মরে। হয়তো অনেকক্ষণ কেটে গেল। আচ্ছা দিদি, ফুলেদের মতন আমিও কোনোদিন মরে যাব বল? খালি বাজে কথা, মাথায় এমন গাঁটটা মারবো না। আমার কথাটা শোন না আগে। আমি যখন মরেই যাব, তখন কোথায় যাব রে? ওই তারাদের মধ্যে কোথাও একটা, নাকি তুই যে অ্যাটলান্টিসের গল্পটা বলেছিলিস সেই জলের তলার শহরে? মানুষ মরে গিয়ে কোথায় যায় রে দিদি? ফুলের মতন কে তুলে নিলে মানুষ মরে যায়? কিছুক্ষণ চুপ দুজনেই। জোনাকি আলোয় একটা অদ্ভুত সুন্দর স্বপ্নের মতন পৃথিবী তৈরি হয়েছে এখন। মানুষ মরে কোথাও যায় না। মরে গিয়ে মানুষ জোনাকি হয়ে যায়, পাখিদের ডানায় মিশে গিয়ে আকাশে আকাশে ঘুরে বেড়ায়, নদীর জল আর সমুদ্রের ঢেউয়ের পিঠে চড়ে জ্যোৎস্নায় খেলা করে মাছেদের সাথে, পাতায় পাতায় মিশে যায়। তারপর টুপটাপ ঝরে পড়ে কখনো খুব হাওয়ায়। আমাদের মা বাবার মতনই রে দিদি, রক্তকরবীদের মতনও তো। এরপর কখন কে জানে দুই বোনে দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে গরমের রাতে, খোয়াইয়ের পাড়ে জ্যোৎস্নায় মাখামাখি হয়ে গিয়ে। কোনো কষ্ট থাকে না আর। যেমন আমার সেই আলোকলগ্না দিদির কোনো কষ্ট নেই এখন আর। এখনও সেই জোনাকি হয়ে গেছে, ঢেউ ও পাখির ডানায় হয়ে গিয়েছে অনন্ত।
পাতায় পাতায় মিশে গেছে, টুপটাপ করে হাওয়ায় হাওয়ায় পড়ছে ঝরে। পৃথিবীর সব ঘুম ভাঙাতে এখন আমার দিদি সমস্ত জন্মতে সব ভোরে। আমার দিদিটাকে আমি জড়িয়ে ধরি জোরে, আজ সেই ছোট্টবেলার মতন। শরীরের অপমান আছে, কিন্তু প্রাণকে ছোঁবে কে? প্রাণ যে অনন্ত, অপার। আমি স্পষ্ট টের পাই, আত্মদীপান্বিত একটি প্রান্তরে ভোর জন্মাচ্ছে, আলোর মতন অপাপ বিদ্ধ অনন্ত প্রাণের রক্ত করবিভোর। How many roads must a man walk down before you call him a man? How many seas must a white dove sail before she sleeps in the sand? How many times must the cannonball fly before they're forever banned? The answer, my friend, is blowing in the wind. The answer is blowing in the wind. How many years can a mountain exist before it's washed to the sea? How many years can some people exist before they're allowed to be free? How many times can a man turn his head, pretending he just doesn't see? The answer, my friend, is blowing in the wind. The answer is blowing in the wind. How many times must a man look up before he can see the sky? How many years must one have before he can hear people cry? How many deaths will it take till he knows that too many people have died? The answer, my friend, is blowing in the winds. The answer is blowing in the winds. শেষ হলো রক্তকরবীর উপাখ্যান। রচনায় সূর্যায়ন, পাঠে রমণী, সঙ্গীতে প্রীতম। পর্ব পরিকল্পনা ও পরিচালনায় সূর্যায়ন। সম্পাদনা টিম নবরত্ন প্রোডাকশনস। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা টিম নবরত্ন প্রোডাকশনস। আমাদের সোশ্যাল মিডিয়া পার্টনার ক্যালকাটা অ্যাপোলগ। আপনাদের যদি এই পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।